এখন তোমাদের শোনাচ্ছি প্রেমেন্দ্র মিত্রের অপরূপ কথা। মস্ত বড় রাজা, একালের নয় সেকালের। সুতরাং লোক লস্কর, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া বিস্তর। তার আর লেখাজোখা নেই। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে সারা দিন লেগে যায়। অবশ্য একটু বেলা করে বেরোতে হয়, মাঝে ঘন্টা আষ্টেক জিরিয়েও নিতে হয় বই কি। হাতিশালে হাতি ছিল, আপাতত মরে গেছে। ঘোড়াশালে ঘোড়া কিন্তু আছে, বুড়ো হয়ে বাতে আর চলতে পারে না। কিন্তু তা হোক, চে 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 ডাকে খাবার না পেলে। লোক লস্কর তো বলেছি লেখাজোখা নেই। হাঁক দিলে অমন পিলপিল করে 4-5 জন বেরিয়ে পড়তে পারে। সবসময় অবশ্য বেরোয় না। মাস কয়েক মাইনে না পেয়ে একটু বেয়ারা হয়ে পড়েছে। সুতরাং মস্ত বড় রাজা। রাজার জমকালো দরবার, মন্ত্রী কোটাল পাত্র মিত্র প্রহরী রাজাকে ঘিরে আসর জমিয়ে বসে থাকে। অবশ্য একজন ছোকরা চাকর আছে, তাকে নিয়ে হলো 6 জন। মন্ত্রী সবসময় থাকতে পারেন না, মাঝে মাঝে উঠে গিয়ে তাকে বাজার টাজার করে আনতে হয়। কোটাল রান্না চড়িয়ে সময় পেলেই এসে বসেন। পাত্র মিত্র ঠায় বসে থাকেন। তাদের একজনের বাত আরেকজনের হাঁপানি। দরবারের সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বাড়ে। রাজসভায় রাজকার্য চলে সারাদিন। গোমরা মুখে সবাই বসে থাকেন। রাজা থেকে থেকে পিঠের জামা তুলে ডাকেন, মন্ত্রী। ব্যাস, আর কিছু বলতে হয় না। মন্ত্রী বজ্র গম্ভীর হাঁক দিয়ে ডাকেন, প্রহরী প্রহরী। প্রহরী এসে লম্বা কুর্নিশ করে ট্যাঁক থেকে ঝিনুক বার করে দেয়। মন্ত্রী রাজার পিঠ চুলকে দেন। খানিক বাদে রাজা বলেন, মন্ত্রী চুলকানো থামিয়ে প্রহরীর হাতে ঝিনুক ফিরিয়ে দেন। প্রহরী আবার কুর্নিশ করে ঝিনুক ট্যাকে গুজে নিজের জায়গায় ফিরে যায়। আবার সব চুপচাপ। খানিক বাদে রাজা মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে বলেন, মন্ত্রী। কাঁপতে কাঁপতে মন্ত্রী বলেন, হুজুর, তোমার গর্দান যাবে জানো? আজ্ঞে হ্যাঁ। কেন জানো? আজ্ঞে না। রাজা ধমক দিয়ে বলেন, কে জানো না? মন্ত্রী শশব্যস্ত হয়ে বলেন, আজ্ঞে জানি। বলো কেন? মন্ত্রী আমতা আমতা করেন। রাজা ধমক দিয়ে বলেন, অকর্মণ্য, এত বড় একটা রাজ্যের মন্ত্রী হয়ে কেন তোমার গর্দান যাবে তা তুমি বলতে পারো না? মন্ত্রীর হঠাৎ বুদ্ধি খুলে যায়। বলেন, হুজুর, এত বড় রাজ্যের মন্ত্রী হয়ে এই সামান্য কথা নিয়ে আমি মাথা ঘামাবো না। এ হলো কোটালের কাজ। রাজা বলেন, ঠিক বলেছ। বলো কোটাল। কোটাল কানে একটু খাটো, শুনতে পায় না। মাথা নিচু করে নিজের মনে বিড়বিড় করে। রাজা আবার হাঁক দেন, কোটাল। এবার কোটাল শুনতে পায়, লাফ দিয়ে উঠে কুর্নিশ করে বলে, আগে হুজুর। কেন মন্ত্রীর গর্দান যাবে? কিন্তু তাতে হয় না। অগত্যা কোটালের কানটা ধরে কাছে টেনে মন্ত্রীকে চেঁচিয়ে বলতে হয়, কেন আমার গর্দান যাবে? রাজা জিজ্ঞাসা করছেন। একগাল হেসে কোটাল বলেন,
আগে এর আগেই যাওয়া উচিত ছিল, ওর মুখখানা যা বিশ্রী। মন্ত্রীর চোখ মুখ লাল হয়ে ওঠে। রাজা বলেন, চুপ, হলো না। আগে হ্যাঁ বলে কোটাল থাপ করে বসে পড়ে। রাজা বলেন, যে বলতে পারবে তার বকশিস মিলবে, আর ভুল হলে গর্দান। সবাই সবার মুখের পানে চায়, কেউ রাগ করে না। রাজা এক এক করে জিজ্ঞাসা করেন, কেউ কথা কয় না। সব শেষে ডাক পড়ে ছোকরা চাকরের। ছোকরা চাকর একা একাই মেঝেয় বসে তাস নিয়ে পেটাপেটি খেলে। রাজার ডাকে মুখ না তুলেই বলে, আগে চুলকানো বেশি হয়েছে, আপনার পিঠ জ্বালা করছে। ঠিক। সবাই মাথা নেড়ে বলে, ঠিক। হতভাগা আগে না বললে আমরাও বলতে যাচ্ছিলাম। রাজা বলেন, নাও বকশিস নাও। ছোকরা চাকর মাথা না তুলেই বাঁ হাতটা বাড়িয়ে দেয়। রাজা এ পকেট ও পকেট খুঁজে শেষকালে ফতুয়ার পকেট থেকে একটা আস্ত টাকা বার করে দেন। ছোকরা চাকর সেটা ঠাং করে মাটিতে ঠুকে ফিরিয়ে দিয়ে বলে, এটা অচল। রাজা টাকাটা আবার পকেটে পুরে বলেন, আচ্ছা, কাল নিও। তারপর আবার চুপচাপ। রাজার স্মরণ শক্তি অত্যন্ত বেশি। ঘন্টা কয়েক বাদে মন্ত্রীর দিকে চেয়ে বলেন, তোমার না গর্দান যাবে? আগে যাবে বই কি, তবে আজকে তো আর হয় না, আজ কোথাও যাত্রা নাস্তি। বেশ, কাল যেন মনে থাকে। খানিক বাদেই রাজার হাই ওঠে। রাজা বলেন, ব্যাস, আজকের মতো সভা ভঙ্গ। এমনি করে রাজ্য শাসন চলে। রাজা দোর্দণ্ড প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। অবশ্য বাঘ জল ছাড়া আরও কিছু খায়। চোর ডাকাত রাজ্যের ত্রিসীমানায় ঘেঁষে না, তাদের মজুরি পোষায় না। এহেন সুখের রাজ্যে একদিন এক বিপদ ঘটল। রাজা সভায় বসে আছেন, মন্ত্রী গেছেন বাজারে, কোটাল রান্নাঘরে। ছোকরা চাকর এসে পৌঁছয়নি। এমন সময় প্রহরী কুর্নিশ করে দাঁড়িয়ে বলল, হুজুর, দূত এসেছে। রাজার ঘুম এসেছিল, চোখ বুজে বললেন, গর্দান নাও। হুজুর, দূত। রাজা বললেন, দূত তোর? মন্ত্রী ততক্ষণে বাজার টাজার সেরে পোটলা হাতে সবাই এসে পৌঁছেছেন। ব্যাপার বুঝে একটু গলা চড়িয়ে বললেন, হুজুর, দুধ যে অবাধ্য। অবাধ্য হলে তো আর কথাই নেই, আগে মাথা নাও। রাজার বিদ্যের বহর স্মরণ করে মন্ত্রী বললেন, আগে দুধকে যে মারতে নেই, শাস্তে বলে, আর তাছাড়া ও যে রামনগরের দুধ। রাজার ঘুমটুম উবে গেল। ধর্মর করে উঠে বসে সভায় বললেন, হ্যাঁ, রামনগরের দুধ কোথায়? শুনতে টুনতে পায়নি তো? রামনগরের রাজাটা যা গোয়ার আর চোয়ার, এক্ষুনি যুদ্ধ বাঁধিয়ে বসবে, একটা ছুতো পেলে হয়। আগে হ্যাঁ মহারাজ, শুনেছি তার পুরনো তলোয়ারটায় সান দেবার পর থেকে তিনি সেটার ধার পরীক্ষা করার জন্যে উসখুস করছেন। তাই নাকি? আর তোমরা তার দুধকে রেখেছ বসিয়ে, দেখো আবার কি ফ্যাসাদ বাঁধিয়েছে। ছোকরা চাকর ততক্ষণে এসে পড়েছে। দুধকে ডেকে এনে সেই হাজির করে দিল। দুধ এসে কুর্নিশ করে বলল, হে রাজন,
রাজা আঁতকে উঠে বলে ফেললেন, হ্যাঁ। মন্ত্রী তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করার জন্যে তার কানে কানে বলে দিলেন, আগে ভয় নেই, ওদের ওরকম বলাই দস্তুর। দূত তখন বলে চলেছে, শ্রী 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 শ্রীল শ্রীযুক্ত পরম পরাক্রান্ত সসাগরা ধরণীর অধিপতি, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকেরও পালক, চন্দ্র সূর্য যাহার মার্বেলগুলি নক্ষত্র মণ্ডলী। রাজা ফ্যাল করে একবার সকলের দিকে তাকিয়ে দেখলেন। মন্ত্রী তাড়াতাড়ি কানে কানে বললেন, একটু সবুর করুন মহারাজ, আর একটুখানি বাকি। যাহার ঝাড়লন্টন, হিমালয় যাহার, ইটের পাজা, নদী সমুদ্র যাহার নালাডোবা, সেই মহামহিম অজর অমর অজেয় রামনগরের মহারাজের দ্বারা আদিষ্ট হইয়া এই পত্র আপনাকে প্রদান করিলাম। দূত রাজার হাতে একটা চিঠি দিল। রাজার মুখে এতক্ষণে হাসি দেখা দিল। বললেন, তাই বলো, চিঠি এনেছে? আমি ভাবি কি না কি ব্যাপার। তারপরেই রাজা মুখ গম্ভীর করে এ পকেট ও পকেট হাতড়ে বললেন, এই যা, চশমাটা তো ফেলে এসেছি, নাও পড়ো তো হে মন্ত্রী। মন্ত্রী এর মধ্যে বাজারের পোটলা হাত সাফাই করে সিংহাসনের তলায় লুকিয়ে ফেলেছেন। চিঠি হাতে নিয়ে তিনিও একবার এ পকেট ও পকেট হাতড়ে বললেন, আগে আমিও দেখছি চশমাটা আনিনি। পড়ো হে কোটাল, তোমার তো খুব চোখের জোর। মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে কোটালকে বাধ্য হয়েই চিঠিটা নিতে হলো। তারপর উল্টে পাল্টে, একবার কাছে একবার দূরে, নানা রকমে ধরেও কোটালের চিঠি পড়া আর হয় না। রাজা ধমক দিয়ে বললেন, কই হে, পড়ো না, ভারী তো একটা চিঠি, তাই পড়তে দিন কাটাবে নাকি? নেহাত চশমাটা ফেলে এসেছি, থাকলে দেখিয়ে দিতাম। কোটাল কাচুমাচু হয়ে বললেন, আগে পড়তে তো এক্ষুনি পারি, কিন্তু এর যে আগাগোড়া ব্যাকরণ ভুল, এমন অশুদ্ধ ভাষা কেমন করে মুখ দিয়ে বার করব। ছোকরা চাকর এতক্ষণ এধারে দাঁড়িয়ে পান চিবোচ্ছিল। তাড়াতাড়ি চিঠিটা টেনে নিয়ে বলল, থাক, কাউকে পড়তে হবে না। মন্ত্রী অমনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, পড়ো তো বাবা, এই তো তোমাদের পড়বার বয়স। কোটাল সায় দিয়ে বললেন, আর তোমাদের তো অত শুদ্ধ অশুদ্ধ বিচার নেই, পড়লেই হলো। ছোকরা চাকর চিঠিটা মনে মনে পড়ে ফেলে বলল, রামনগরের মহারাজ আপনার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছেন। 3 দিনের ভেতর রাজপুত্র নিয়ে বিয়ের জন্য রওনা না হলে রামনগর থেকে 7,000 সেনা তাকে নিতে আসবে। এবার সভাসুদ্ধ সকলের মুখ শুকিয়ে গেল। রাজা ঢোক গিলতে গিলতে বললেন, 7,000? ঠিক পড়েছ তো হে, 7,000? আগে হ্যাঁ, 7,000 পদাতিক আর 3,000 ঘোড়সওয়ারের কথাও আছে। আবার ঘোড়সওয়ারও আছে? রাজার প্রায় ভিড়মি যাবার অবস্থা। ভিড়মি যাওয়া আশ্চর্যও নয়, প্রথমত রাজার ছেলেই হয়নি তো, রাজপুত্র পাঠাবেন কেমন করে? আবার না পাঠালে 7,000 সৈন্যের নিতে আসা মানে যে কি, তাও আর বোঝা শক্ত নয়। সেকালে যুদ্ধ টুদ্ধ অমনি করেই হতো কি না। রাজা মন্ত্রীর মুখের দিকে তাকান, মন্ত্রী তাকান কোটালের দিকে। পাত্র মিত্র মুখ চাওয়াচাই করে, এখন উপায়। রাজা
বার কয়েক ঢোক গিলে আমতা আমতা করে বললেন, ওহে দূত, ওর মানে কি বুঝেছ কি না? অর্থাৎ ওই যে কি বলে, বলো না হে মন্ত্রী। এই যে বলুন মহারাজ। মন্ত্রী একবার বেশ করে গলা খাকারি দিয়ে শুরু করলেন, ওহে দূত, ওর মানে কি বুঝেছ কি না? দূত এতক্ষণ পর্যন্ত কিঞ্চিত জলযোগের আশায় থেকে থেকে এইবার তার কোনো সম্ভাবনা নেই দেখে চটে গিয়েছিল। বলল, যা বলবার তাড়াতাড়ি সেরে নিন মশাই, আমার তো আর সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, খাওয়া দাওয়া তো আছে। কিন্তু এত বড় ইশারাটাও মাঠে মারা গেল। রাজা বললেন, নিশ্চয়ই, বলো না হে মন্ত্রী, যা বলবার। ছোকরা চাকর এবার এগিয়ে এসে হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, ওহে বাপু দূত। দূত চটে উঠে বলল, ওহে বাপু কি হে? আচ্ছা, না হয় ওহে বাছা দূত, তোমার রাজকে গিয়ে বলো যে রাজপুত্র গেছেন শিকারে, শিকার থেকে ফিরেই তিনি যাবেন বিয়ে করতে। সভাশুদ্ধ সবাই হাফ ছেড়ে বাঁচলেন। দূত রাগে গসগস করতে করতে বলে গেল, কিন্তু বেশি দেরি হলে আমরা নিতে আসব, মনে থাকে যেন। তারপর 1 মাস যায়, 2 মাস যায়, রামনগর থেকে দূত এসে জিজ্ঞাসা করে, কই রাজপুত্র শিকার থেকে ফিরল? ছোকরা চাকরি জবাব দেয়, ফিরবে বই কি, এই ফিরল বলে। কিন্তু এমন করে আর কতদিন চলে? রাজপুত্র আর না পাঠালে নয়। ছোকরা চাকর বলে, মহারাজ রাজপুত্র খুঁজুন। রাজা বলেন, ঠিক বলেছ, প্রহরী রাজপুত্র খুঁজে আনো। প্রহরী এসে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, নড়েও না চড়েও না। মন্ত্রী বলেন, মহারাজ রাজপুত্রের চেহারাটা কি রকম হবে? একটুকু আঁচ না পেলে ওই বা খোঁজে কেমন করে? রাজা বলেন, কেন, এই আমার মতো চেহারা? মন্ত্রী রাজার চেহারার দিকে বার কয়েক তাকিয়ে মাথা চুলকোতে থাকেন। রাজা চটে উঠে বললেন, চুপ করে আছে যে বলো, আমার চেহারাটা বলতে চাও খারাপ? আজ্ঞে মহারাজ, তা কি বলতে পারি, তবে কি না আপনার মতো সুপুরুষ এ রাজ্যে আর কোথায় পাবে, তাই ভাবছি। রাজা খুশি হয়ে দন্ত বিকশিত করে বলেন, তা বটে, তা বটে, তবে কি হবে? মন্ত্রী বলেন, এই ধরুন আমাদের, এই না হয় আমারই মতো। কোটাল কানে খাটো হলেও এ কথাটা ঠিক শুনতে পায়। তাড়াতাড়ি উঠে প্রতিবাদ করতে যায়, কিন্তু দরকার হয় না। রাজা তার আগেই হেসে উঠে বলেন, পাগল হয়েছ? রাজকন্যা ভয় পেয়ে মূর্ছা যাক আর কি। মন্ত্রী মুখ চোখ লাল করে গম্ভীর হয়ে যান। শেষ পর্যন্ত ঠিক রাজার মতো চেহারাই দরকার, তবে অতটা ভালো না পেলেও ক্ষতি নেই। চেহারা মেলে, কিন্তু রাজপুত্র হতে কেউ রাজি হয় না। রামনগরের মেয়েদের বড় বদনাম, তারা নাকি বড় বেশি লেখাপড়া জানে, ফট করে যদি কিছু শুধিয়েই বসে। এদিকে রামনগরের আর তর্স হয় না, এবার রাজপুত্র না গেলে তারা নিতে আসবেই। দূত বলে গেল, অগত্যা রাজাকে বরযাত্রী নিয়ে বেরোতেই হয়। বরের পালকি খালি চলে। রাজা বলেন, ওহে মন্ত্রী, চোখ দুটো একটু সজাগ রেখো, তেমন তেমন দেখলেই
তুলে নেবে, কিন্তু তেমন তেমন আর মেলে না। বরযাত্রীর দল কাঁপতে কাঁপতে রামনগর ঢোকে। লোকজন ছুটে আসে, বর কই, বর কই? রাজা কাঁদো কাঁদো হয়ে বলে, মন্ত্রী, এইবার যে গেলাম। ছোকরা চাকর তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সকলকে হাঁকিয়ে দেয়, বিয়ের আগে আমাদের বর দেখাতে নেই। রাজা বলেন, ঠিক ঠিক, মনে ছিল না। মন্ত্রী বলেন, ঠিক বটে, মনে ছিল না, কিন্তু বিয়ের দিন তো আর চালাকি চলে না। রামনগরের লোক এসে বলে, বর কই, বর কই? রাজা চান মন্ত্রীর মুখে, মন্ত্রী চান রাজার মুখে। ছোকরা চাকর বলে, আমাদের বিয়ের নিয়ম আলাদা। কি নিয়ম? আমাদের বর সবাই বসে ছদ্মবেশে, রাজকন্যাকে খুঁজে বার করে মালা দিতে হয়। তারা বলে, আচ্ছা, তাই সই। মস্ত বড় বিয়ের সভা, লোকজন গিজগিজ করছে, সভা জুড়ে বরযাত্রীর দল বসে থাকে। রাজকন্যা মালা হাতে করে সবাই ঢোকেন, এদিকে ওদিকে চেয়ে আস্তে আস্তে গিয়ে মালা পরিয়ে দেন ছোকরা চাকরের গলায়। রাজা চমকে উঠে বলেন, ও যে! মন্ত্রী তাড়াতাড়ি গা টিপে দেন। রামনগরের রাজা চোখ পাকিয়ে বলেন, ও যে মানে? মন্ত্রী তাড়াতাড়ি সেরে নিয়ে বললেন, আজ্ঞে, ও যে নয়, ও যে। তবু কটমট করে তাকিয়ে রামনগরের রাজা বলেন, ওই যে কি? আজ্ঞে, মহারাজ বলতে যাচ্ছিলেন, ওই যে আমাদের রাজপুত্র। রামনগরের রাজা হেসে বলেন, তাই বলো, সে আর কে না জানে। রাজা বরকনে নিয়ে ঘটা করে দেশে ফেরেন। রামনগরের রাজদরবারে হাসাহাসির ধুম পড়ে যায়। রামনগরের রাজা বলেন, আচ্ছা, বোকা বানানো গেছে। কি বলো মন্ত্রী? মন্ত্রী বলেন, আজ্ঞে, যা বলেছেন। রাজা বলেন, একেবারে বোকার দেশ, কি বলো? রাজকন্যা আর মন্ত্রীকন্যার তফাৎ বুঝতে পারলো না। ছ্যা 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 ছ্যা। কথাটা মন্ত্রীর ভালো লাগে না, তবু রাজার সঙ্গে হাসতে হয়। হাসতে হাসতে বলেন, কিন্তু রাজপুত্রের চেহারাটা ভালো, রাজা হলে মানাবে। রামনগরের রাজা চট করে চটে উঠে বলেন, তার মানে